ক্যাশ ফ্লোর কি খবর বলেন? ভাইয়া করতেছে কিন্তু একটু কেমন জানি ভোলা যাইতেছে। আমি ওই যে হেড গুলো মনে রাখতে পারি না, কোনটা অপারেটিং এক্সপেন্স কোনটা আমার এগুলোতে একটু প্রবলেম হচ্ছে। মানে এগুলো আরো আসলে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক হ্যাঁ। মানে এমন না যে দুইটা ক্লাস করলেন আর হয়ে গেল, ব্যাপারটা তেমন না। সিরিয়ালে সিরিয়ালে একটু করতে হবে, ক্লাসগুলো একটু সিরিয়ালে করতে হবে, এবং আমি বাকিগুলোর অ্যান্সার দিয়ে দিব, দেখে 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 বুঝে বুঝে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে হবে না। আর হ্যাঁ, আপনাদের আমি যে কোনো কিন্তু কোশ্চেন দেখে থাকবে, দেখে সবগুলো ম্যাথ করছি বুঝছেন, মানে এক এক করে ট্রাই করছে বাট দেখে দেখে করছে, তারপরে মনে হচ্ছে কি পেঁচা হ্যাঁ যেতেছে মানে কোনটা। প্রথমে দেখে দেখে করেন এবং প্রতিটা লাইনে প্রশ্ন করবেন এটা কেন হলো। হ্যাঁ, বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে আমাকে ওই কোশ্চিনটা সেন্ড করবেন, দিয়ে ওই জায়গাটা মার্ক করে দিবেন, তাহলে আমি বুঝাই দিব। হ্যাঁ, বা জি আপনারা কল দিবেন হোয়াটসঅ্যাপে, সমস্যা নাই। ভাইয়া। আচ্ছা, এখন এখন আমরা আজকে তিনজন মাত্র, বাকিরা কই? আচ্ছা, আমরা একটু 2-5 মিনিট ওয়েট করি। আচ্ছা, আর এই শ্রাবণী আপুর কি খবর একটু বলেন তো? চলছে ভাইয়া, মানে ক্যাশ ফ্লোর কি ফাইটিং অবস্থা? চলতেছে। এখন জানি না শেষ পর্যন্ত কতদূর কি ক্যাপচার করতে পারবো, ট্রাই করতেছি ভাইয়া, দেখা যাক। কিন্তু ক্যাশ ফ্লো কত দূর হয়েছে এটা বলেন। ক্যাশ ফ্লো ভাইয়া ওই যে আমার আগে যে আপুটা বললেন ওরকমই, মানে গোলায় যাচ্ছে আর কি, কোনটা যে ওই অপারেশনাল এক্সপেন্সে যাবে, কোনটা যে কিসের মধ্যে যাবে, ওগুলো একটু প্যাচ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তো আপনারা একটু বেশি প্র্যাকটিস করবেন, আমি অ্যান্সার গুলো দিয়ে রাখবো, দেখে 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 প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সুবিধাটা কি, তাহলে আপনাদের আর ভুল হওয়ার চান্সটা থাকবে না। বারবার জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর এই যে 2-3 বা 5টা ক্যাশ ফ্লো করে যে আপনাদের হয়ে যাবে সেটা ভাবেন না, আমি আজকের পর আরো কিছু ক্যাশ ফ্লোর ক্লাস দিব, যাতে করে আপনাদের বেটার ক্ল্যারিটি আসে। আচ্ছা, অনিক ভাইয়ের কি অবস্থা বলেন তো ক্যাশ ফ্লোতে? হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমি দুইটা ম্যাচ জাস্ট করছি, এই দুইটাতে প্রবলেম নাই, আর বাকিগুলো এখনো দেখতে পারিনি ভাই। সময় বাড়াতে হবে, হ্যাঁ, শিখতে গেলে সময় আরো বাড়াতে হবে। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর দেরি করে 5 মিনিট হয়ে গেল। হ্যাঁ, আসলে এইভাবে সবার জন্য অপেক্ষা করা সম্ভব না। প্রতিদিন দেরিতে ক্লাস নিচ্ছি, তারপরেও লোকজন অ্যাটেন্ড হতে দেরি করছে, এটা খুবই মানে দুঃখজনক ভাইয়া, বিষয়। প্রিভিয়াস ইয়ার গুলো হ্যাঁ, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে ওগুলি সলভ করার মতো সময় কি পাবো আমরা আসলে? হ্যাঁ, সলভ তো করতেই হবে, কিছু সলভ না করলে তো আসলে, আমি বলি আপনাদেরকে, আহ, সামনের মাসে আপনাদের 10 তারিখ পর্যন্ত আমি ক্লাস নিব। হ্যাঁ, তো ওই 10 দিনে 10 দিন টানা ক্লাস নিব, মানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? টানা 10 দিন। আচ্ছা, ওই 10 দিনে আপনাদের কোশ্চিন আমি মিনিমাম 10টা তো সলভ করে দিবই। বুঝতে পেরেছি? আপনার আগে জি ভাই। বেসিক, এখন যদি আপনাদের বেসিকই না হয় কোশ্চিনে যেয়ে তো মাথা ঘুরে যাবে আপনাদের। হ্যাঁ, আগে ছোট 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 বিষয়গুলো তো শিখতে হবে। তো ক্যাশ ফ্লো পড়েন, পড়ে আমরা আগে একটু ইমপ্রুভ করি, তারপরে আমরা ধাপে ধাপে আগাই। ঠিক আছে? তো আমরা আর কারোর জন্য ওয়েট করব না, এখন আমরা শুরু করে দেবো, কারণ আসলে এইভাবে সবার জন্য ওয়েট করা পসিবল না। হুম, সবাই যদি একটু টাইমলি না হয়, এর মধ্যে আবার 2-3 জন বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস দিবে, তারা আমাকে আগেই জানাইছে যে ভাই এটাতে আপাতত একটু ইয়ে করে আমরা বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস দিব। তো আমি বললাম ঠিক আছে দেন, এই জন্য 2 জন মানুষ হয়তো কমেও যাবে, এখানে 2-3 জন মানুষ, কোনো সমস্যা নাই, আমরা আমাদের মতো করে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, কোশ্চিন নাম্বার 3 আজকে আমি একটু আলোচনা করব। 1 আর 2 মনে হয় আলোচনা করেছিলাম, তাহলে আজকে 3 আলোচনা করব। আপনাদের যাদের কাছে পিডিএফ আছে, 3 নাম্বার কোশ্চিনে লিখে নেন নেট ইনকাম 7,000 টাকা, একটু লিখে নেন। এটা লিখা নাই, আপনারা একটু লিখে নেন 3 নাম্বার কোশ্চিনের নিচে নেট ইনকাম 7,000। আচ্ছা, তাহলে এখন আমরা কোশ্চিনটা আলোচনা করব। হ্যাঁ, দেখেন, 1 নাম্বারে শুরুতে আমি আলোচনাটা করি, আপনারা মনোযোগ দেন, আপনাদের ইনশাল্লাহ ধীরে 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 এই ক্যাশ ফ্লোটা
আসলে এই যে আমি আপনাদেরকে পড়াই, আমি শিখেছি কতদিনে জানেন? 1 বছর প্র্যাকটিস করে। এখন আপনারা যে একটা দুইটা বা তিনটা ক্লাস করে শিখে ফেলবেন বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ। আর সবার অবগতির জন্য একটা কথা বলি, আজকে 10 তারিখ, এর মধ্যে কয়েকজন মান্থলি ফিস দিয়েছে, আপনারা একটু এটার ব্যাপারে সোচ্চার হয়েন, একটু পেমেন্টটা করে দিয়েন, ঠিক আছে? এতে 2-1 দিন যদি সময় লাগে, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না, আপনাদের সুবিধাজনক সময়ে আপনারা এটা একটু ইয়া করে দিয়েন। আচ্ছা, এখন আমরা একটু কোশ্চিনে যাই, হ্যাঁ। মানে এই সপ্তাহের মধ্যে একটু আমাকে ইয়া করে দিয়েন, এটা হচ্ছে কথা। চেষ্টা করেন, হ্যাঁ, চেষ্টা করেন, কাউকে ফোর্স নাই। কারো যদি ব্যক্তিগত অসুবিধা থাকে সে পরের সপ্তাহে দিবে, যাদের পক্ষে পসিবল এই সপ্তাহে দিয়েন। আচ্ছা, 3 নম্বর কোশ্চিনে দেখেন, নেট ইনকাম 7,000 টাকা, এটা একটা এডিশনাল ইনফরমেশন হিসেবে নিচে লিখে নেন, হ্যাঁ। এগুলো তো আসলে অনেক আগের কোশ্চিন, এগুলো পড়াচ্ছি একটাই কারণে, যাতে করে আপনাদের বেসিকটা স্ট্রং হয়। কারণ ক্যাশ ফ্লো আগামী আরো 2-3 দিন আমি পড়াবো, যদি ক্যাশ ফ্লো আপনাদের স্ট্রং না হয় তাহলে আসলে আপনারা এই জায়গাগুলো ধরতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন, প্রথমেই আছে শেয়ার ক্যাপিটাল লাইবিলিটি সাইডে, 3 নম্বর কোশ্চিনের কত, 11 সাল আর 12 সাল। তাহলে 11 সালটা হলো প্রিভিয়াস ইয়ার, পিওয়াই লিখে নেন, আর 12 সালটা হলো কারেন্ট ইয়ার, সিওয়াই লিখে নেন, ঠিক আছে? তাহলে অ্যাসেট সাইডেও প্রিভিয়াস ইয়ার 11 আর কারেন্ট ইয়ার হচ্ছে 2012, ঠিক আছে? তো দেখেন, শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল লাইবিলিটি সাইডে প্রথমে আছে 2011 সালেও ছিল 2 লাখ, 2012 সালেও 2 লাখ, মানে যেটা সেম সেম থাকবে এটার কোনো কাজ হবে না। তাহলে শেয়ার ক্যাপিটালের পাশে আপনারা ক্রস কেটে দেন, শেয়ার ক্যাপিটালের পাশে ক্রস কেটে দেন, ঠিক আছে? 1 নম্বর হলো শেয়ার ক্যাপিটাল কাটা। আচ্ছা, এখন 2 নম্বরে আপনারা যান, 2 নম্বরে আছে ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন রিজার্ভ যেটা বলা আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে। তো যাই হোক, এটা কত আছে? প্রথম বছর ছিল হলো 40,000, পরের বছর হয়েছে, এখন কারেন্ট ইয়ারে হয়েছে 62,000, তার মানে ডিফারেন্স কত? ডিফারেন্স 22,000। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। মানে যখনই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে, হুম, তখন দুইটার ডিফারেন্সটা হলো আমার কি? এক্সপেন্স, যদি কোনো সেলের ঘটনা না থাকে তাহলে, হ্যাঁ। আর সেলের ঘটনা থাকলে আমাদেরকে লেজার বানাতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। আমি এই অঙ্কটা করার পরে আজকে আরো কয়েকটা অঙ্ক করাবো, ইচ্ছা আছে, এবং আগামী আরো 2-3 দিন ক্যাশ ফ্লোতে আপনাদের সময় দিব, কারণ এটা ছাড়া কেউ আসলে পাস করতে পারবেন না, হ্যাঁ। এটা ফেল করলে আসলে পাস দেয় না। কারণ আমরা যে অ্যাকাউন্টিং শিখি 3টা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করার জন্য। তার মধ্যে কি থাকে? ইনকাম স্টেটমেন্ট থাকে, ব্যালেন্স শিট থাকে, আর এই ক্যাশ ফ্লো থাকে। তো আপনারা যদি এইটাই না পারেন, আইসিএমইবির মতো পরীক্ষা অন্তত পক্ষে পাস দিবে না, ঠিক আছে? তো আপনারা একটু সিরিয়াস হন, সিরিয়াসলি একটু পড়াশোনা করেন। আচ্ছা, দেখেন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে আমি ডিফারেন্স বের করব, ছিল 40 হয়েছে 62, মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 22,000 টাকা। আচ্ছা, এরপরে দেখেন আছে প্রফিট লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, এই দুইটাকে আপনারা ক্রস কেটে দেন, এগুলোর মাধ্যমে নেট ইনকাম বের করা হয়। নেট ইনকাম যেহেতু আমরা বলেই দিয়েছি আমি আপনাদেরকে, তাহলে এই দুইটার কোনো কাজ নাই। প্রফিট লস অ্যাকাউন্টে ক্রস কাটেন, আর জেনারেল রিজার্ভ এটা তো ক্রস কাটেন, মানে এগুলোর কোনো কাজ নাই। আচ্ছা, এবার তার নিচে কি আছে? আছে ডিবেঞ্চার। আচ্ছা, ডিবেঞ্চার 11 সালে কত ছিল? ছিল 60,000। 12 সালে কত হয়েছে? 50,000। তার মানে ডিবেঞ্চার কমে গেছে। আচ্ছা, ডিবেঞ্চার যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো ইস্যু অফ ডিবেঞ্চার, মানে কোম্পানি ইস্যু করেছে। আর যদি কমে যায় তখন আমরা বলবো রিডেমশন অফ ডিবেঞ্চার, মানে কোম্পানি জনগণের কাছ থেকে ডিবেঞ্চারটা আবার ফেরত নিয়ে নিয়েছে, যেই ডিবেঞ্চারটা অতীতে ইস্যু করেছিল সেটা আবার ফেরত নিয়ে নিয়েছে, এটাকে বলা হয় রিডেমশন অফ ডিবেঞ্চার। যদি কমে যায় রিডেমশন হয়, আর বেড়ে গেলে ইস্যু হয়, হ্যাঁ। এগুলোর আমি আপনাদেরকে আজকে নোটের ছবিও দিব, এগুলো একটু আপনারা স্টাডি করলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো ম্যাথের ছবি দিব, এগুলো দেখে দেখে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসের ব্যাপারটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড, আপনারা না বুঝেন কোনো সমস্যা নাই, বাট দেখে দেখে হলেও করেন, হ্যাঁ। কিন্তু কেউ যদি না করে তাহলে আসলে এটার দায় আর আমি নিতে পারবো না, হ্যাঁ। আপনাদেরকে আমি আজকে 10 পর্যন্ত কোশ্চিনের ছবি দিয়ে দিব, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। যেহেতু 1 আর 2 হয়ে গেছে, তাহলে 8টা অঙ্ক। এখন আপনারা যদি সময় না পান বা করতে না পারেন, তাহলে আমি তো আপনাদের জন্য থেমে
থাকতে পারবো না, কারণ থেমে থাকলে আসলে কোশ্চিন আমাদের এই টপিক হয়ে গেলে তো শেষ, কিন্তু কোশ্চিন রিভাইজ গুলো হবে না। তো আমাকে তো একটা মানে আসলে ফরম্যাটে একটা স্ট্যান্ডার্ডে চলতে হয়, তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। আপনারা আমার অ্যান্সার দেখে 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 প্র্যাকটিস করেন না, কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিবেঞ্চার ভাইয়া গেল। ভাইয়া ডিবেঞ্চার তাহলে হ্যাঁ, ডিবেঞ্চারটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। দেখেন, ডিবেঞ্চার প্রিভিয়াস ইয়ারে মানে 11 সালে ছিল হচ্ছে 60,000 টাকা। আজকে আমরা 12 সালে দাঁড়িয়ে আছি, 12 সালে কারেন্ট ইয়ারে হচ্ছে 50,000 টাকা। মানে ডিবেঞ্চার কমে গেছে। কমে গেছে মানে কি, ডিবেঞ্চারটা ইস্যু করা হয় জনগণের কাছে, কোম্পানি জনগণের কাছ থেকে লোন নেয়, ঠিক আছে? এখন কোম্পানি লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করে, ব্যবসায় দেখা যাচ্ছে অনেক প্রফিট হয়েছে, কোম্পানি তখন করে কি, নিজের ডিবেঞ্চার জনগণের কাছ থেকে আবার কিনে নেয়, কিনে নিজের কাছে নিয়ে আসে, ঠিক আছে? এটাকে বলা হয় রিডেমশন অফ ডিবেঞ্চার। রিডেমশন কথাটার অর্থ হচ্ছে অবমুক্তকরণ, বাংলায় যেটাকে বলা হয়। হ্যাঁ, মানে জনগণের কাছ থেকে নিজের কাছে নিয়ে আসা, কোম্পানি নিজের কাছে নিয়ে আসে। তখন কি হয়, আপনার ক্যাশ চলে যায়, জনগণকে ক্যাশ দিতে হয়। এই জন্য এই যে ডিবেঞ্চার ছিল 60,000 হয়েছে 50,000, মানে 10,000 ডিফারেন্স, এই 10,000 টাকা ক্যাশ কোম্পানি থেকে চলে গেছে। তাহলে আমরা কি করব, আমরা এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে লিখবো, রিডেমশন অফ ডিবেঞ্চার কত, 10,000 টাকা। 10,000 টাকা কোম্পানি থেকে চলে গেছে, এই জন্য এটা হবে মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমি আপনাদেরকে শেষ করি, করার পর আমি ক্যাশ ফ্লোর ফরম্যাটটা আবার আলোচনা করব, দিয়ে হাফ টাইমের পরে আরো 2-3টা ক্যাশ ফ্লো আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং ক্লাসের রেকর্ড থাকে, এই রেকর্ড গুলো বারবার শুনবেন এবং লিখবেন, দেখে 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 অ্যান্সার গুলো প্র্যাকটিস করবেন। এক সময় দেখবেন যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর আপনারা যদি সেটা না করেন, আসলে কোনো দিনই ক্যাশ ফ্লোতে আপনাদের প্রপার অবস্থান আসবে না। এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, ডিবেঞ্চারের পরে এখন কি আছে, আছে ক্রেডিটর্স। ক্রেডিটর্স হচ্ছে কারেন্ট লাইবিলিটি, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল। ক্রেডিটর্স এর পাশে এ বাই পি লিখে নেন অবলিক দিয়ে, মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্রেডিটর্স মানে কি, অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল কত, প্রিভিয়াস ইয়ারে ছিল 35,000, 12 সালে কারেন্ট ইয়ারে হয়েছে 36,000, মানে 1,000 বেড়েছে। অ্যাকাউন্টস পেয়েবলটা আমার লাইবিলিটি, তো লাইবিলিটি বেড়ে গেলে কি হয়, ক্যাশও বেড়ে যায়। এটা আমি গোল্ডেন রুল আপনাদেরকে শিখিয়েছিলাম। তাহলে এটা কোথায় যাবে, ওয়ার্কিং ক্যাপিটালে যাবে। কারণ কি, ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মানে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস এর যত জিনিস সব এইখানেই আসবে। তাহলে দেখেন, ইনক্রিজ ইন ক্রেডিটর 1,000, তাহলে কি লাইবিলিটি বাড়লে ক্যাশও বাড়ে, লাইবিলিটি বাড়লে ক্যাশ বাড়ে। কত টাকা, 1,000 টাকা, ইনক্রিজ ইন ক্রেডিটর। আচ্ছা, আমরা এর আগে আমরা কি পড়েছিলাম, গোল্ডেন রুল মনে আছে আপনাদের? আমি কি পড়াইছিলাম দেখেন, আমি পড়াইছিলাম গোল্ডেন রুল, যদি অ্যাসেট বেড়ে যায় তাহলে ক্যাশ কমে যায়, যদি অ্যাসেট কমে যায় তাহলে ক্যাশ বেড়ে যায়, মানে বিপরীত সম্পর্ক, রিভার্স রিলেশনশিপ বা নেগেটিভ রিলেশনশিপ। আর লাইবিলিটির সাথে ক্যাশের কি সম্পর্ক, লাইবিলিটি বাড়লে ক্যাশ বেড়ে যায়, লাইবিলিটি কমলে ক্যাশ কমে যায়, এটা পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা, কেমন, ধরেন আপনার অ্যাসেট বেড়েছে, আপনি একটা মেশিনারি কিনলেন 1 কোটি টাকায়, তার মানে কি আপনার বিজনেস থেকে 1 কোটি টাকা কমে গেল, ক্যাশ কমে গেল। আবার ধরেন আপনি আপনার গুডস সেল করেছেন 50 লাখের, গুডস কমে গেল, কিন্তু ক্যাশ তো বেড়ে গেল, তাই না? তাহলে অ্যাসেট আর ক্যাশ নেগেটিভ সম্পর্ক, আর লাইবিলিটি আর ক্যাশ হচ্ছে পজিটিভ সম্পর্ক। যেমন এক্সাম্পল বলি, আপনি 1 লাখ টাকা লোন নিয়েছেন, তাহলে আপনার লাইবিলিটি বেড়ে গেল, সাথে সাথে আপনার কাছে ক্যাশও তো বেড়ে গেল 1 লাখ, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনি আবার সেই 1 লাখ টাকা লোন পরিশোধ করে দিলেন, তাহলে কি হলো, লাইবিলিটিও কমে গেল, আপনার ওই 1 লাখ ক্যাশ যেটা হাতে ছিল সেইটাও কমে গেল। তার মানে এটা পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে? এখন দেখেন, আমি জাস্ট বলি আপনাদের, এখানে কথাটা কি বলেছে, বলেছে ক্রেডিটর্স যেটা অ্যাকাউন্টস পেয়েবল, একবারে নিচে আছে 3 নম্বর কোশ্চিনের লাইবিলিটিজ এর বাম দিকে, 35,000 ছিল হয়েছে 36,000, মানে দায় 1,000 বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, এই দেখেন, ইনক্রিজ ইন ক্রেডিটর, ইনক্রিজ ইন ক্রেডিটর কত, ক্রেডিটর কত বেড়েছে, 1,000,
ছিল 35 হয়েছে 36, তাহলে এটা আমার কি ইনক্রিজ ইন ক্রেডিটর, এটা হচ্ছে আমার লাইবিলিটি। লাইবিলিটি বাড়লে ক্যাশ বেড়ে যায়, কারণ এদের পজিটিভ রিলেশনশিপ। ওকে, আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চিন মনে আসতে পারে যে ভাই এই ক্রেডিটর এখানে কেন আসলো, কারণ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, তার মানে কি? মানে এই হেডিং এর মধ্যে সব কারেন্ট অ্যাসেট আর লাইবিলিটিস বসবে। ঠিক আছে, তাহলে অ্যাসেট বাড়লে ক্যাশ কমবে, অ্যাসেট কমলে ক্যাশ বাড়বে, আর লাইবিলিটিস বাড়লে ক্যাশ বাড়বে, লাইবিলিটিস কমলে ক্যাশ কমবে। যে গোল্ডেন রুল সেটা এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আচ্ছা, এখন এ পর্যন্ত হওয়ার পরে তারপরে আমরা আরেকটু পড়ি কি বলছে। অ্যাসেট সাইডে সবার প্রথমে আছে গ্রস ব্লক। গ্রস ব্লক মানে কি? গ্রস ব্লক কথাটার মানে হচ্ছে পিপিই, আপনারা অবলিক দিয়ে পিপিই লিখে নিতে পারেন। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার 11 সালে পিপিই ছিল 2,70,000, কারেন্ট ইয়ার মানে 2012 সালে এটা হচ্ছে 2,50,000। তার মানে পিপিই কত কমে গেছে? 20,000 টাকা কমে গেছে। কত কমে গেছে? 20,000। তাহলে পিপি কেন 20,000 কমে গেল? কারণ আমরা সেল করেছি। আমরা সেল করেছি, কত সেল করেছি? 20,000 টাকা। 2,70,000 থেকে 2,50,000 বিয়োগ হলে থাকে হলো 20,000। এই 20,000 টাকা আমরা সেল করেছি। তাহলে আমরা যদি অ্যাসেট সেল করি, অ্যাসেট কমে যায়, কমে গেলে ক্যাশ কি হয়? বেড়ে যায়। তাহলে আমরা পিপি কোথায় লিখবো? সেল অফ পিপি ব্র্যাকেটে লিখেছি গ্রস ব্লক, কত টাকা? 20,000 টাকা। তাহলে সেল করলে অ্যাসেট চলে যায়, চলে গেলে কি হয়? টাকা বেড়ে যায়, কারণ আমরা বিক্রি করলে টাকা পাই। ঠিক আছে, ক্যাশ ফ্লোতে কি হয়? টাকা আসছে। ক্যাশ ফ্লোতে আমরা কি হিসাব করি? কত টাকা আসলো আর কত টাকা গেল, ঠিক হিসাব করি। তাহলে এটা হলো 20,000। এইবার এর পরের এন্ট্রি, 2 নম্বরের এন্ট্রিটা হচ্ছে ডেটর্স। ডেটর্স মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। ডেটর্স মানে কি? অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে? প্রিভিয়াস ইয়ার মানে 11 সালে ছিল 96,000, আর কারেন্ট ইয়ার মানে 2012 সালে আছে 83,000। তার মানে কমে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট কমে গেছে কত টাকা? 13,000 টাকা। তাহলে আমরা লিখবো কারেন্ট অ্যাসেট যেহেতু এইখানে আসবে, তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন ডেটর্স। ডিক্রিজ ইন ডেটর্স মানে অ্যাসেট কমে গেছে কত? 13,000। তাহলে অ্যাসেট কমে গেলে ক্যাশ বেড়ে যায়। এই যে দেখেন ক্যাশ পজিটিভ আছে 13,000, নেগেটিভ হলে ব্র্যাকেট হবে। ঠিক আছে, এটা যেহেতু পজিটিভ আছে এই জন্য হলো 13,000, ডিক্রিজ ইন ডেটর্স। আচ্ছা, এখন স্টকে যাই। এরপরে দেখেন স্টক। স্টক মানে কি? ইনভেন্টরি। ইনভেন্টরি ছিল 60,000 হয়েছে 74,000, মানে 14,000 টাকা বেড়েছে। ইনভেন্টরি আমার কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, তো কারেন্ট অ্যাসেট হলে কি হবে? আমার এখানে লিখবো ইনক্রিজ ইন স্টক বা ইনভেন্টরি। ইনক্রিজ ইন স্টক কত টাকা? 14,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কি হয়? ক্যাশ কমে যায়। কারেন্ট অ্যাসেট বাড়লে কি হয়? ক্যাশ কমে যায়, কারণ অ্যাসেট আর ক্যাশের সম্পর্কটা নেগেটিভ। এটা আমরা একটু আগে গোল্ডেন রুলে পড়েছি। আচ্ছা, এবার এরপরে আমরা কি পাচ্ছি? ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, 11 সালে ছিল 11,000, 12 সালে হয়েছে 51,000। আচ্ছা, তাহলে এটা আমরা কোথায় লিখবো? এটা আমরা লিখবো একদম নিচে। 12 সালে পেয়েছি 51,000, এটা ক্লোজিং ব্যালেন্স। আর 11 সালে ছিল 11,000, এটা হলো ওপেনিং ব্যালেন্স। তাহলে 11,000 থেকে 51,000 হয়েছে, মানে বেড়েছে কত? 40,000। তাহলে আমরা লিখবো নেট ইনক্রিজ। নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ কত? 40,000। এই 40,000 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা সেটা দেখবো সেটা কিভাবে। আরেকটা এন্ট্রি আমার বাকি আছে, আগে সেইটা আমি করে নিই। বলছে এক্সপেন্স ওয়ান ইস্যু অফ ডিবেঞ্চার। আচ্ছা, এক্সপেন্স ওয়ান ইস্যু অফ ডিবেঞ্চার কত ছিল? 3,000 হয়েছে কত? 2,000। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, গত দিনও আমরা পড়েছি। সেটা কি পড়েছি? যে প্রিপেড এক্সপেন্স আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স ডিক্রিজ হলে নন ক্যাশ এক্সপেন্স, এদেরকে কি বলা হয়? নন ক্যাশ এক্সপেন্স। নন ক্যাশ এক্সপেন্স। তাহলে নন ক্যাশ এক্সপেন্স হলে কি হয়? সেটাকে রাইট অফ বলতে হয়। কি বলতে হয়? রাইট অফ। আমি এখানে লিখে দিয়েছিলাম, এই যে দেখেন
এই ছবিগুলো আপনাদের, এদেরকে রাইট অফ বলা হয়। ঠিক আছে, ইনক্রিজ হলে, ডিক্রিজ হলে। তাহলে এখানে ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা কি লিখবো? রাইট অফ, মানে এটা হচ্ছে কি নন নন অপারেটিং অ্যাক্টিভিটিস, নন ক্যাশ অ্যাক্টিভিটিস। তাহলে কি লিখবো? এক্সপেন্স ওয়ান, ইস্যু অফ ডিবেঞ্চার। ঠিক আছে, আচ্ছা, এক্সপেন্স ওয়ান, ইস্যু অফ ডিবেঞ্চার। হ্যাঁ, রাইট অফ লিখবো, রাইট অফ। এটা এখানে লিখতে হবে রাইট অফ, রাইট অফ। কত টাকা? 1000 টাকা। আচ্ছা, এই 1000 টাকা এখানে প্লাস কেন হলো? কারণ আমি একটা কথা বলেছি যে অ্যাডজাস্টমেন্ট ফরে ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট পড়ে। ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সকে আমি বিয়োগ করি, এই জন্য এখানে আমি যোগ করব। ঠিক আছে, এটা যোগ আছে। এক্সপেন্স, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হয়। দেখেন এক্সপেন্স ওয়ান, মানে এটা হলো এক্সপেন্স ইস্যু অফ ডিবেঞ্চার। হ্যাঁ, তো এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হয়, এই জন্য এখানে যোগ হবে। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য একটু লিখে দিই, অ্যাডজাস্টমেন্ট ফরে কথাটা লিখে দিই। কি লিখবো? ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট বসে। ইনকাম স্টেটমেন্ট এর বিপরীত, ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট হয়। ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হলে এখানে যোগ হবে, ইনকাম স্টেটমেন্টে যোগ হলে এখানে বিয়োগ হবে, বিপরীত জিনিসটা হবে। তাহলে এটা ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হয়, এই জন্য এখানে যোগ হচ্ছে, কারণ এক্সপেন্স, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হবে। ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হয়, তাই এখানে যোগ আছে। ঠিক আছে, যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট থেকে এক্সপেন্স হিসাবে বিয়োগ করি। আচ্ছা, এইভাবে আপনাদেরকে মিলাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পর্যন্ত গেল। এই পর্যন্ত যাওয়ার পর নেট ইনকাম আমাদেরকে বলে দিয়েছে 7000, 7000 আমরা লিখেছি। আচ্ছা, এখন এখন আমরা এইটা টোটাল টানবো। দেখেন 7000 আর 1000, 8000 আর 22000 হলো 30000। 44 আর 44, 44 থেকে 14 বাদ, তাহলে হলো 30000 টোটাল আসলো। এটা কি? নেট ক্যাশ ফ্রম, আচ্ছা, ফ্রম অপারেটিং, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত? 30000। এবার এরপরের হেডিং আছে কি দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত? সেল অফ পিপি বা গ্রস ব্লক ছিল কত? 20000। তাহলে এই একটাই এন্ট্রি, তাহলে আমরা কি লিখবো? নেট ক্যাশ, হ্যাঁ, ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, কত? 20000। আচ্ছা, এবার লাস্ট, লাস্ট কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, রিডেমশন অফ ডিবেঞ্চার কত ছিল? 10000, মাইনাস 10000। তাহলে এখানে কি লিখবো? নেট ক্যাশ ইউজড ইন। যখনই মাইনাস হয় তখন আমরা কি লিখি? ইউজড ইন। আর যখনই প্লাস হয় আমরা লিখবো ফ্রম। ঠিক আছে, প্রোভাইডেড ফ্রম। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রোভাইডেড ফ্রম লিখবো, provided from, net cash provided from। আচ্ছা, আর যখনই মাইনাস হবে লিখবো নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, 10000। তাহলে আপনারা দেখেন 30 যোগ 20, 50, 50 থেকে 10000 বিয়োগ গেলে হয় 40, মানে আমাদের অ্যান্সার মিলে গেল, এই 40 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা ক্যাশ ফ্লো করব। এখন এইটার কিছু ওয়ার্কিং আছে, আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা আগে সেইটা শিখেন। এগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যাতে করে আপনারা শিখতে পারেন। দেখেন, গ্রস ব্লক মানে টোটাল অফ ফিক্সড অ্যাসেট, এটাকে বলা হয় পিপিই। আচ্ছা, অ্যাসেট ডিক্রিজ, নিচের দিকে তীর মানে ডিক্রিজ হওয়ার দুইটা কারণ। কি কি দুইটা কারণ? একটা সেল, একটা হলো ডেপ্রিসিয়েশন। তাহলে আমি বুঝবো কিভাবে যে অ্যাসেট সেল হয়েছে না ডেপ্রিসিয়েশন হয়েছে? যদি কিছু বলা না থাকে, সেল বলা না থাকে বা ডেপ্রিসিয়েশন বলা না থাকে, বুঝবো কি করে? যেই অ্যামাউন্টটা থাকে ব্যালেন্স বিডিতে, সেইটার 1 থেকে 25% যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে আমরা বুঝবো ডেপ্রিসিয়েশন। আর যদি তার বেশি হয় তাহলে বুঝবো সেল। ঠিক আছে, এগুলো আমরা সামনে লেজার করব, আপনারা প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবেন। অ্যাসেটের ভ্যালু দুইটা কারণে কমে, একটা হলো সেল, একটা হলো ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আর অ্যাসেট ইনক্রিজ হওয়ার একটি কারণ, অ্যাসেটের ভ্যালু বাড়ার একটাই কারণ হচ্ছে, আমার কাছে আগে অ্যাসেট ছিল 1 লাখ, এখন হয়েছে 5 লাখ, তার মানে কি?
মানে হলো আমি অ্যাসেট পারচেস করেছি, নতুন অ্যাসেট। ঠিক আছে? আচ্ছা, এবার এইটার পরে দেখেন এখানে প্রফিট বিফোর, এই জায়গাটা আমি কেটে দিচ্ছি, কারণ এইটা আপনাদের শিখার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা শিখার প্রয়োজন নাই, এটা কেটে দিলাম, কারণ নেট ইনকাম আমি আপনাদেরকে কোশ্চিনে বলে দিয়েছি, এটার মাধ্যমে আসলে নেট ইনকাম বের করা হয়। তো আপনাদের এটা জানার প্রয়োজন নাই, এই যে এটা জানার প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন, এক্সপেন্স ওয়ান ইস্যু অফ ডিবেঞ্চার। আচ্ছা, এটা এক্সপেন্স কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তার মানে কি নন ক্যাশ এক্সপেন্স, এদেরকে রাইট অফ বলে। আচ্ছা, কেন? কারণ এখানে লিখে দিয়েছি প্রিপেড এক্সপেন্স এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা কিন্তু 1 নম্বর কোশ্চিন থেকে আমরা শুরু করেছি। আপনারা যত তাড়াতাড়ি আয়ত্ত করবেন ততই ভালো। প্রিপেড এক্সপেন্স এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স ডিক্রিজ হলে তার নন ক্যাশ এক্সপেন্স। তাহলে দুইটা এক্সপেন্স বাদ দিয়ে, একটা প্রিপেড এক্সপেন্স মানে অ্যাসেট, আর একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে লাইবিলিটি, এই দুইটা এক্সপেন্সকে বাদ দিয়ে, এদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো এক্সপেন্স ডিক্রিজ হলে, নিচের দিকে তীর মানে কি ডিক্রিজ, মানে কমে গেলে তার নন ক্যাশ এক্সপেন্স। যেমন এই কোশ্চিনে 3 নম্বর কোশ্চিনে দেখেন এদেরকে বাদ দিয়ে কি আছে, এক্সপেন্স অন ইস্যু অফ ডিবেঞ্চার। তাহলে ওই দুই এক্সপেন্সকে বাদ দিয়ে এটা এক্সপেন্স, এটা কি হয়েছে, ছিল 3,000 কমে হয়েছে 2,000, মানে এটা কমে গেছে। তার মানে এইটা কি নন ক্যাশ এক্সপেন্স। আর নন ক্যাশ এক্সপেন্স যখনই হবে কোথায় যাবে আমরা জানি, অ্যাডজাস্টমেন্ট ফরে যাবে। অ্যাডজাস্টমেন্ট ফরে কি যায়, নন ক্যাশ এক্সপেন্স যায়, নন অপারেটিং এক্সপেন্স যায়। আচ্ছা, তাহলে এই করলে আমাদের ম্যাথ মিলে গেল। এখন 10 মিনিট টাইম আছে, এই 10 মিনিট আমি আপনাদের সাথে ক্যাশ ফ্লোর ফরম্যাট আলোচনা করব, যেটা এর আগেও করেছিলাম। এইটা এই জন্য করব কারণ আপনারা এই যে বলছেন বুঝতে পারছি না, কারণ ফরম্যাটটাই আপনারা ঠিক মতো স্টাডি করেন নাই। করলে এই জায়গাগুলো একদম ক্লিয়ার হয়ে যেত, বা যেই দিন পড়াইছি সেই দিন আপনারা প্র্যাকটিসটা কম করেছেন, এই কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো আমি শুরু থেকেই একদম শুরু করব, আপনারা কাইন্ডলি আজকে খুব মনোযোগ দেন। হ্যাঁ, কারণ না হলে আপনাদের প্রোগ্রেস হবে না। দেখেন আমি 3 নম্বর কোশ্চিনটা সরাই ফেলি, এটাও সরাই ফেলি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। সবার আগে আমরা কি লিখবো দেখেন, দেখা যাচ্ছে তো নাকি? 1 মিনিট আমি একটু ওয়াশ করে নিই। তাই তো বলি। আচ্ছা দেখেন, আমি শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেন। সবার আগে আমরা কি লিখবো, সবার আগে আমরা হেডিং লিখবো, সেটা কি প্রথমে থাকবে, খুব মনোযোগ দিয়ে এই 10টা মিনিট দেন, আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এবিসি কোম্পানি, কোম্পানির নাম লিখলাম, দিয়ে কি লিখবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখবো ইনডাইরেক্ট মেথড, যদি ডাইরেক্ট মেথড হয় তখন লিখবো ডাইরেক্ট মেথড। আচ্ছা, তারপরে কি লিখবো, ফর দা ইয়ার, যে সালটা দেওয়া থাকবে, 2টা বছর দেওয়া থাকে, ধরেন 11-12, তার মানে 12 আমরা লিখবো। তাহলে ডিসেম্বর 12, 2025 সাপোজ এরকম, বা ডিসেম্বর 31, 2025, 2012, যে সাল থাকবে, ডিসেম্বর হতে পারে বা জুলাই হতে পারে, ডেটটা দেখে আপনারা সেই ডেটটা বসাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা আমরা পরে যাই, তারপরে আমরা এটার ফরম্যাট করব, পার্টিকুলার টাকা টাকা বা অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে টাকা টাকা লিখবেন। আচ্ছা, এখন ক্যাশ ফ্লো সবার আগে আমরা কি করব, ফরম্যাট করার পরে সবার আগে আমরা তার অ্যান্সার বের করব কিভাবে, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা সবার আগে লিখবো। হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তার উপরে লিখবো ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সাপোজ ধরেন এখানে আমি এক্সাম্পলও দিয়েছিলাম, ওপেনিং আছে 70, ক্লোজিং হচ্ছে 100, তার মানে বেড়েছে কত, 30। তাহলে আমরা কি লিখবো, নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, কত বেড়েছে, 30। তাহলে 30 যোগ 70 করলে কত হয়, 100। আচ্ছা, এখন ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, ক্যাশ তো আমরা বুঝি, ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে সমজাতীয়, ক্যাশ সমজাতীয় কিছু জিনিস, যেমন ব্যাংকে টাকা থাকলে সেটাকেও ক্যাশ ধরা হয়। যেমন আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে 3 মাসের মধ্যে, যেটাকে আপনি ভাঙায় ক্যাশ করতে পারবেন, সেটাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়। ঠিক আছে? এগুলো আমরা সামনে ধাপে ধাপে শিখবো, আগে আমরা বেসিকটা শিখি। তাহলে এই 3 লাইনের মাধ্যমে আমরা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে সেটা বের করলে আমরা নেট ইনক্রিজ ইন ক্যাশ, মানে অ্যান্সারটা পেয়ে যাবো। এখানে যেমন অ্যান্সার হবে 30। ঠিক আছে, উপরেরটা।
প্রথমে ক্লোজিং ব্যালেন্স লিখবো, তার উপরে ওপেনিং ব্যালেন্স লিখবো, দুইটার ডিফারেন্স লিখে দিলেই আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। এইবার আমরা কি করব? এইবার ক্যাশ ফ্লোটা 3 ভাগে বিভক্ত আমি বলেছি, দেখেন। প্রথমে কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, 1 নাম্বার। 2 নম্বরে কি? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নম্বরে কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই 3টা অ্যাক্টিভিটিস এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হয় অপারেটিং অ্যাক্টিভিটিস এর। তার মানে একটা পেজের অর্ধেক নিব আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য, বাকি অর্ধেকে এই দুইটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? মেন বিজনেসের যে অ্যাক্টিভিটিস। আচ্ছা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে আমি কি কি কিনেছি আর বেচেছি, নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে কোম্পানি বিজনেস পরিচালনা করার জন্য টাকা কোথায় কোথায় থেকে পাচ্ছে তার ডিটেলস, ঠিক আছে? এই 3টা আমরা আগে লিখবো। লেখার পর ক্যাশ ফ্লোটা কি হয়? সবসময় নিচ থেকে উপরের দিকে যায়, ফরম্যাটে নিচ থেকে উপরে। প্রথমে যেমন আমরা এটা কোথায় ফেলেছি, এবার আমরা কি করব? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সম্পর্কে জানবো। এইটার ডিটেলস আমি এখন আলোচনা করব। আচ্ছা, 1 মিনিট। দেখেন, আমাদের সাপোজ ধরেন একটা কোম্পানি আমি রেজিস্ট্রেশন করাইলাম। কোথা থেকে করাবো? RJSC থেকে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, এখান থেকে রেজিস্ট্রেশন নিলাম। নেওয়ার পরে আমার সবার প্রথমে কোম্পানি পরিচালনা করতে লাগবে কি? ফাইন্যান্স, মানে অর্থায়ন। টাকা ছাড়া তো আমি কোম্পানির কিছুই করতে পারবো না। আমি ধরেন একটা নিয়ে আসলাম যে আমি একটা সাপোজ ধরেন পেন্সিল কোম্পানি বানাবো, তো আমার তো ক্যাশ লাগবে, মেশিনারিজ লাগবে, বিল্ডিং লাগবে, এমপ্লয়ি লাগবে, র মেটেরিয়ালস লাগবে। তো ফাইন্যান্স কোথায় থেকে আসে? কোম্পানির আসে ক্যাপিটাল থেকে। ক্যাপিটাল 2 ভাগে বিভক্ত, একটা ওন ক্যাপিটাল, একটা লোন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল মানে কি? যেটাকে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল ধরা হয়। সেটা কি? শুধুমাত্র শেয়ারকে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল ধরা হয়। আর আরেকটা হচ্ছে লোন ক্যাপিটাল, মানে ধার করা ক্যাপিটাল, যেটাকে ডেট ক্যাপিটালও বলে। এইটার মধ্যে 3টা জিনিস হয়, কি কি? ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন। আচ্ছা, এই 3টা হলো ধার করা ক্যাপিটাল। মানে কি? মানে এগুলোর উপর আমাকে ইন্টারেস্ট দিতে হবে, এক কথায় শেষ। আচ্ছা, এখন এই যে শেয়ার আর ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন, এই 4টা জিনিস মিলে কি হয়? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওই যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যেটা নিচে আছে, সেইটার উপাদান কয়টা? তাহলে 4টা: শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন। আচ্ছা, এখন ফিনান্সে একটা সূত্র আছে। সূত্রটা কি? যে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন পাওয়া যায়। আচ্ছা, আমি একটা কোম্পানিতে 1 লাখ টাকার শেয়ার কিনলাম, তারা আমাকে একটা কাগজ ধরাই দিল। আমার লাভটা কি? লাভ হচ্ছে 1 লাখ টাকা তার ব্যবসায় খাটবে, বিনিময়ে সে আমাকে প্রতি বছর শেষে লাভ দিবে, যেটাকে লভ্যাংশ বলে, যার ইংরেজি হচ্ছে ডিভিডেন্ড। আচ্ছা, শেয়ার কিনে আমি ইনভেস্ট করলাম, বিনিময়ে রিটার্ন কি পেলাম? ডিভিডেন্ড, মানে লভ্যাংশ। আচ্ছা, তারপরে এই যে ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন আমি কিনলাম, আমি একটা কোম্পানির ডিবেঞ্চার কিনলাম, আমার লাভ কি ভাই? আমাকে সেই কোম্পানি ইন্টারেস্ট দিবে, ঠিক আছে? বন্ড কিনলাম, ইন্টারেস্ট দিবে। আমি কাউকে লোন দিলাম, সে আমাকে ইন্টারেস্ট দিবে। লাভের আশাই তো আমি টাকাটা খাটাবো, তাই না? ইনভেস্ট করব। তাহলে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন পাওয়া যায়। তার মানে কি? শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন, এই যে 4টা জিনিস, এগুলোর বিনিময়ে আমি কি কি পাবো? ডিভিডেন্ড পাবো আর ইন্টারেস্ট পাবো। এই দুইটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে, ঠিক আছে? মানে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন, এগুলো রিলেটেড যত ঘটনা আছে সবই কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে এটা গেল আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, লিখে দিয়েছি শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন। আচ্ছা, এইবার আমি ধরেন আমি শেয়ার বিক্রি করে 1 কোটি পেয়েছি, আর বন্ড বিক্রি করে আমি ইস্যু করে আরো পেয়েছি 1 কোটি। কত টাকা হয়ে গেল আমার? 2 কোটি। এখন আমি কি করব? ওই যে আমি পেন্সিল কোম্পানি বানাবো, এটার জন্য আমার কি লাগবে? প্রথমে একটা বিল্ডিং কিনা লাগবে, 2 নম্বরে আমাকে মেশিনারিজ কিনা লাগবে, 3 নম্বরে আমাকে আরো কাঁচামাল কিনা লাগবে, 4 নম্বরে আমাকে প্যাকেজিং মেশিন কিনতে হবে, 5 নম্বরে আমাকে এমপ্লয়ি রাখতে হবে, অফিস বানাতে হবে, কারখানা বানাতে হবে, অনেক খরচ। এগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। কেন? কারণ আমি বিক্রির উদ্দেশ্যে কিনছি না, আমি কিনছি অনেক বছরের জন্য, কারণ ব্যবসাটা আমার সারা জীবন চলবে। সেটার জন্য আমি, এটাকে বলে নন কারেন্ট অ্যাসেট পারচেস আর সেল। মানে আমি হয়তো মেশিনারিজ কিনবো, সবকিছু কিনবো, আর আগে আমার যে পুরাতন মেশিন ছিল সব সেল করে দেবো। এই জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নন কারেন্ট অ্যাসেটের পারচেস আর সেল আসে। আচ্ছা, এখানে আসে কি কি দেখি তো। নন কারেন্ট অ্যাসেট 3 ভাগে বিভক্ত।
কয় ভাগে? 3 ভাগে। একটা হলো পিপিই মানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। আচ্ছা, আরেকটা আছে ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট মানে কি? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। যেমন ধরেন গুডউইল, একটা সুনাম। একটা দোকান খুললেই বিক্রি হয় কেন? তার দাদার আমল থেকে ব্যবসাটা চলছে, তারা খুব সৎভাবে ব্যবসা করে। তো অন্য কেউ খুলেও তার মতো ব্যবসা করতে পারে না, কারণ গুডউইল সুনামের কারণে তার ব্যবসাটা বেশি হয়। ঠিক আছে, এটাকে বলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেমন ধরেন সফটওয়্যার। সফটওয়্যার কি আপনি দেখতে পান? দেখতে পান না, ইউজ করতে পারেন। সফটওয়্যারের কারণেই আজকে আমি আপনার সাথে এভাবে ক্লাস নিতে পারছি। সেই সফটওয়্যারটার নাম কি? হোয়াটসঅ্যাপ, জুম, তাই না? এটা একটা সফটওয়্যার। এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, বাট ফিল করা যায়, এর বেনিফিট পাওয়া যায়, এটাকে বলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, 3 নম্বরে কি? লং টার্ম ইনভেস্টমেন্ট। ধরেন আমি একটা কোথাও বিশাল অ্যামাউন্ট ইনভেস্ট করলাম, যেটা 10 বছরের জন্য। এগুলো সবই কোথায় যাবে? নন কারেন্ট অ্যাসেট সেকশন। নন কারেন্ট অ্যাসেটের এগুলো পার্ট। এই 3 পার্ট কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের পারচেজ এবং সেল, এই রিলেটেড যত ঘটনা এখানে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ঠিক আছে? আচ্ছা, এবার নিচ থেকে উপরে গেলাম, এবার তার উপরে যাব। লাস্ট আমাদের 2 মিনিটের মতো আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস। আধা পেজ এই নিবে, বাকি আধা ওরা দুইজন। তাহলে এটা 3 ভাগে বিভক্ত। কি কি? প্রথমে লিখবো নেট ইনকাম, তারপরে লিখবো অ্যাডজাস্টমেন্ট ফর, তারপরে কিছু জায়গা ছেড়ে লিখবো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আচ্ছা, নেট ইনকাম কোশ্চিনে গিভেন থাকবে, আমরা বসাবো। 2 নম্বরে আছে অ্যাডজাস্টমেন্ট ফরের দুইটা জিনিস বসে, একটা নন ক্যাশ অ্যাক্টিভিটিস, নন অপারেটিং অ্যাক্টিভিটিস। নন ক্যাশ অ্যাক্টিভিটিস বলতে কাকে বোঝায়? যেমন ধরেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটার জন্য কাউকে ক্যাশ দিতে হয় না। অ্যামorটাইজেশন এক্সপেন্স, যেটার জন্য কাউকে ক্যাশ দিতে হয় না। এগুলো হলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস। আচ্ছা, নন অপারেটিং অ্যাক্টিভিটিস কোনটা? যেমন প্রফিট অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ মেশিনারি। এগুলো কারণ কি? মেশিন বেচাটা আমার মেন বিজনেস না, এটা আমার নন অপারেটিং অ্যাক্টিভিটি। আমার মেশিন গুলো অচল হয়ে গেছিল, আমি বিক্রি করে কিছু টাকা পেয়েছি, হয় কিছু লাভ হয়েছে, নাহলে কিছু লস হয়েছে, এটাই। ঠিক আছে? তো এই ঘটনাগুলো কোথায় আসে? এখানে আসে। কেন আসে? কারণ এগুলো ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হয়, তাই এখানে যোগ হবে। আবার যদি ইনকাম স্টেটমেন্টে যোগ হয়, এখানে বিয়োগ হবে। তার মানে কি? অ্যাডজাস্টমেন্ট ফরে সবসময় ইনকাম স্টেটমেন্টের বিপরীত অ্যাকশন হবে। সবসময় কি হবে? ইনকাম স্টেটমেন্টের বিপরীত, ইনকাম স্টেটমেন্টের বিপরীত রেজাল্ট এখানে আসবে। এটা মাথায় রাখতে হবে। আমি একটু লিখে দিই। অ্যাডজাস্টমেন্ট ফর, এখানে হলো ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট এর বিপরীত ইম্প্যাক্ট, স্টেটমেন্ট এর বিপরীত ইম্প্যাক্ট হবে, বিপরীত ইম্প্যাক্ট। হাফ টাইমের পরে আমরা আরো কয়েকটা ক্যাশ ফ্লো আলোচনা করব, এই জন্যই ফরম্যাট আলোচনা করলাম। লাস্ট, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তার মানে এইখানে সব কারেন্ট অ্যাসেট আর লাইবিলিটিস এর হিসাব আসবে। এখানে আমরা গোল্ডেন রুল হিসাব করব, যে কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কমে যায়, অ্যাসেট কমলে ক্যাশ বেড়ে যায়, আর লাইবিলিটি বাড়লে ক্যাশ বাড়ে, লাইবিলিটি কমলে ক্যাশ কমে, পজিটিভ রিলেশন। এই হলো আমাদের টোটাল ক্যাশ ফ্লোর আলোচনা। আমি আবার এটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা 10 মিনিট এখন এটা দেখেন, এবং এরপরে আমি কোশ্চিনে আরো আগাবো।